আমাদের সাথে যেহেতু আরেকজন অতিথি আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আমরা তার কাছে আসলে আসতে চাই। দুটি প্রশ্ন, আপনাদেরও অবস্থান দলের পক্ষ থেকে এনসিপির, সেটি হচ্ছে যে এই পিআর নিয়ে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা শাপলা প্রতীক চাচ্ছেন আগামী নির্বাচনে, আপনারা যখন নির্বাচন করতে চান প্রতীক হিসেবে, কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে পরিষ্কার করে বলা হচ্ছে যে এই প্রতীকটি আপনাদেরকে দেয়া হবে না। আপনারা অনেক যুক্তি দিয়েছেন, নির্বাচন কমিশনও যুক্তি দিয়েছে। শেষ পর্যন্ত যদি আপনারা না পান শাপলা প্রতীক, তাহলে কি আগামী নির্বাচনে অংশ নেবেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক বৃন্দ যারা আছেন তাদের শুভেচ্ছা। আম, আপনার প্রথম প্রশ্ন প্রথমে অ্যাড্রেস করি, সেটা হচ্ছে পিআর নিয়ে আসলে আমাদের দলের অবস্থান। এবং আমি এখানে একটু মেনশন করতে চাই যে এখানে অন্তত আমরা যারা উপস্থিত আছি তাদের মধ্যে আমি জানি না যে এনসিপির পক্ষ থেকে আমি আসলে যেদিন পিআর নিয়ে আলোচনা হয় সেদিন আমি উপস্থিত ছিলাম ঐকমত্য কমিশনে। তো সেখানে কিন্তু আসলে যে যেই প্রস্তাবগুলো নিয়ে, যে 84টা প্রস্তাব নিয়ে আসলে আমাদের কথাবার্তা এগিয়েছে, তার মধ্যে কিন্তু উচ্চকক্ষে পিআর এটি আসলে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আসলে এই প্রস্তাবনাটা ছিল, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু সেই সময় আসলে নিম্নকক্ষে পিআর এই বিষয়টি কিন্তু আলোচনা হয়নি, বা কোনো দলের পক্ষ থেকে এই ধরনের প্রস্তাবও আসেনি। সেই জায়গা থেকে আমরা যখন বলছিলাম যে প্রথমত কিন্তু ছিল যে আমরা বাইক্যামেরাল পার্লামেন্ট চাই, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা চাই এবং উচ্চকক্ষে পিআর চাই। তো এই জায়গা থেকে আসলে আমাদের আলোচনা শুরু হয়েছে। সেখানে দেখা গেছে যে বিএনপি সহ তার সমমনা কয়েকটি দল ছাড়া বাকি সবাই এই বিষয়টিতে ঐকমত্য পোষণ করেছে। সেই জায়গা থেকে আমরা যেটা বলেছি সবসময় সেটা হচ্ছে আমরা উচ্চকক্ষে পিআর চাই, এবং আমরা সাংবিধানিক এক ধরনের অ্যাবিউজ করা, যেরকম করে আসলে সংবিধানকে ব্যবহার করে এবং এই 2/3 মেজরিটির বলে যে সংবিধান পরিবর্তন করে ফেলা, অ্যামেন্ডমেন্ট করে ফেলা, এবং এই এই জায়গাগুলোতে আসলে মানে কোনো রাজনৈতিক দল বলেন বা সাধারণের ম্যান্ডেট বলেন, কোনো জায়গায় আসলে কোনো ম্যান্ডেট লাগে না যখন আপনি সংবিধান সংশোধন করছেন। সুতরাং সেই জায়গায় এই 2/3 মেজরিটির বলে সংবিধান যাতে সংশোধন না করা যায়, এটি আমাদের আমাদের আলোচনার এবং আমাদের বিতর্কের বিষয় ছিল। তো সেই জায়গা থেকে উচ্চকক্ষে পিআর এবং সংসদটিকে প্রতিনিধিত্বশীল করার জন্য আসলে আমরা বলেছি যে উচ্চকক্ষে পিআর প্রয়োজন, এবং এই বিষয় নিয়ে মোটামুটি এক ধরনের ঐকমত্য এসছে। তো সেই জায়গা থেকে এনসিপির অবস্থান একেবারে সুস্পষ্ট। আর যদি প্রতীক নিয়ে বলি, তাহলে প্রতীকের ব্যাপারে তো আমাদের প্রথম থেকেই আমরা বলছি যে আসলে নির্বাচন কমিশন এক ধরনের বিমাতা সুলভ আচরণ করছে প্রথম থেকেই। আমরা কিন্তু এই প্রতীক নিয়ে, বিশেষ করে প্রতীক নিয়ে ব্যাপারটা এমন হয়েছে, দেখেন মিডিয়াতে আমাদের আসলে এই প্রশ্নটা যখন করা হয় তখন আমি ব্যক্তিগতভাবে খুবই বিব্রত বোধ করি যে আপনাদের কেন শাপলা প্রতীকই লাগবে, বা শাপলা প্রতীক ছাড়া আপনারা যাবেন কিনা নির্বাচনে। এই প্রশ্নটি আসলে একটু অন্যভাবে প্রয়োজন ছিল করা, যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেহেতু তাদেরও একটা জবাবদিহিতা, একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে, তারা আসলে যখন কোনো ধরনের সুস্পষ্ট বক্তব্য নেই, তাদের যুক্তি দিতে পারছে না, তারা যতগুলো যুক্তি দিয়েছে আমরা প্রত্যেকটির বিপরীতে আমরা বলেছি যে আচ্ছা যদি এটা হয় তাহলে এটা কেন। তো তারা আসলে একবার আপনি বলছেন প্রতীক, এটি আপনাকে বাংলাদেশের এখানে আমি একটা প্রশ্ন জাতীয় করতে প্রতীক। চাই, সেটা জি। হচ্ছে যে আপনি বলছেন যে সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কোনোভাবে কোনো যুক্তি দিয়ে বোঝাতে পারছে না আপনাদেরকে কেন তারা শাপলা আপনাদেরকে দিতে পারবে না, কিন্তু আপনাদের দলের পক্ষ থেকে শেষ যখন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য নির্বাচন কমিশনারদের সাথে দেখা করেন, তখন আপনারা কিন্তু বলেছেন যে ধানের শীর্ষ কেন থাকবে, এবং কয়েকটি প্রতীক নিয়েও আপনারা কথা বলেছেন। সেটাও বা কেন, মানে আপনাদের শাপলা দেওয়া হচ্ছে না বলে ধানের শীর্ষ থাকতে পারবে না, বা সেটা নিয়েও আবার চিন্তা ভাবনা করতে হবে, এই ধরনের বক্তব্যটা আসলে কেন তাহলে আপনাদের দল থেকে যাচ্ছে? মানে এটা কিন্তু দেখেন কোনো স্পেসিফিক কোনো দলকে আক্রমণ করে অথবা তাদের বিষয়ে কথা বলাটা না। এটা আসলে ফর এক্সাম্পল এসছে যে যদি, যেহেতু এটা বলা হচ্ছে বারবার করে জাতীয় প্রতীক, যদি এটা জাতীয় প্রতীক হয়, জাতীয় প্রতীকের মধ্যে তো আরো অনেকগুলো এলিমেন্ট আছে, এবং এটা মানে সংবিধান মোতাবেক আর কি জাতীয় প্রতীক আমাদের যেটা। তো সেখানে ধানের শীর্ষ আছে, পাটপাতা আছে, তারকা আছে, এগুলো কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতীক। সেখানে কিন্তু শুধুমাত্র আমরা এরকম না যে ধানের শীষ নিয়ে কথা বলেছি অথবা তারকা নিয়ে কথা বলেছি অথবা পাট পাতা নিয়ে কথা বলেছি, ব্যাপারটা এমন না। এবং যখন আসলে আমি যদি বলি যে ইসির পক্ষ থেকে এই কথা বলা হলো যে শাপলা কোনো একটি রাষ্ট্রীয় সংস্থার
প্রতীক, তো সেই কারণে দেয়া যাবে না। তখন আমরা বলেছি যে বিমান বাহিনীর প্রতীক প্রতীক বা লোগো যেটা, সেটাও তো আসলে একটি রাজনৈতিক দলের আছে। তো সেই জায়গা থেকে আবার যখন বলা হয়েছে যে জাতীয় ফুল হিসেবে দেওয়া যাবে না, তাহলে জাতীয় ফল কাঁঠাল তো একটি রাজনৈতিক দলকে আপনারা দিয়েছেন। তো আমরা আসলে বোঝার চেষ্টা করছিলাম যে কি কারণে ওনারা দিতে চাচ্ছেন না, এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে কিন্তু এটা বলা হয়েছে যে এই শাপলা দেওয়ার ক্ষেত্রে কোনো দলকে রাজনৈতিক দলকে এই প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আইনি জটিলতা নাই, কোনো মানে কোনো অসুবিধা নাই। তো এর পরেও আসলে আম, মানে কি সমস্যা, এটা আমরা আসলে বুঝতে চাচ্ছি। দেখেন, এখানে আসলে কোনো জেদের ব্যাপার না, কোনো একগুঁয়েমির ব্যাপার না, কোনো কিছুই না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে যদি এমন হয় যে কেন তারা দিতে পারছে না, এই সুস্পষ্ট বক্তব্যটি ইসির পক্ষ থেকে দেয়া হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আমরা অন্য প্রতীকে কেন যাব না। এর কিন্তু মধ্যে আমাদের এখন নির্বাচন বিষয়টি কমিশন থেকে তো হচ্ছে, বারবারই বলা হ্যাঁ, হচ্ছে যে তালিকায় যেহেতু নেই তারা দিতে পারছে না, এই ধরনের না না কথা না, এটি খুবই অনেকবার। ভুল একটা এটি খুবই ভুল একটি ব্যাখ্যা। দেখেন, এটি কিন্তু প্রথমে যখন আমাদের সকল আমাদের যেই নিবন্ধন যাদের নেই সেই রাজনৈতিক দলগুলো নিয়ে তারা বসেছে, সেখানে কিন্তু আমাদের প্রপোজ করতে বলা হয়েছে, এবং অন্যান্য দলগুলোও প্রপোজ করেছে। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু আমরাও শাপলা প্রপোজ করেছিলাম, কিন্তু তারপরেও এটা তো যখন আসলে আমরা যখন প্রপোজ করেছি, সেটি তো তাদের আসলে অন্তর্ভুক্ত করা, এটি এটি কিন্তু তাদের দায়িত্ব ছিল সেই জায়গাতে। সেখানে তো তারা সেই দায়িত্বটিও অবহেলা করেছে, এবং এখন সেই নির্বাচন জায়গাতে কমিশনের এই যখন দায়িত্বের চাহিত প্রতীক অবহেলার কথা আমরা আপনারা সেটা বলছেন। সেটা তো তারা অন্তর্ভুক্ত করেনি। আপনারা এরই মধ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচন কমিশনের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, এরকম একটি আশঙ্কার কথা আপনাদের বিভিন্ন দলের নেতারা বিভিন্নভাবে বলেছেন গণমাধ্যমের কাছে। সেই হিসেব করে এবং আপনারা বলছেন যে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে, আপনারা আন্দোলনও করবেন বা সেই বিষয়ে আপনারা হয়তো সামনে রাজনৈতিক কোনো কর্মসূচি দেবেন। এই বিষয়ে কিন্তু আমরা অলরেডি আন্দোলন করেছি, জি। কিন্তু আমরা কিন্তু এনসিপির পক্ষ থেকে আমরা কিন্তু নির্বাচন কমিশনের বিভিন্ন বিতর্কিত ভূমিকা নিয়ে কিন্তু আমরা এর আগেও একটা মাঠের কর্মসূচি ছিল। এবং দেখেন, এখানে শুধুমাত্র কিন্তু প্রতীক বিষয়টি না, আরো কিন্তু বেশ কিছু বিষয় আমাদের সামনে আসছে, যে যেখানে আসলে রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া যেই পরিমাণ হ্যাসেলের বিষয়, এবং সেখানে আমরা দেখছি যে পাশাপাশি জাতীয় লীগ নামে একটি দলের আসলে নামকাওয়াস্তে অফিস, এবং সেখানে কোনো নেতাকর্মী নাই, এবং 172 পৃষ্ঠার নথি জমা দিয়ে তারা আসলে নিবন্ধন পেয়ে যাচ্ছে। এবং সেখানে কিন্তু নির্বাচন কমিশনের ভিতর থেকেই কর্মকর্তারা এই ধরনের কথাও বলছেন যে সেখানে আসলে এই ডিসিশন গুলো কোথা থেকে আসছে সেটা কিন্তু তারা জানেন না। এখানে আসলে রিমোট কন্ট্রোলটা, আমাদের হাসনাত আব্দুল্লাহ অলরেডি বলেছেন যে রিমোট কন্ট্রোলটা আসলে ইসির রিমোট কন্ট্রোল কোথায়, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এটি আসলে আমার মনে হয় যে সবারই কিন্তু এই দিকে আসলে একটু আমি ফোকাস করা মনিরা দরকার, সবারই শারমিনের এই প্রশ্নটা করা বিষয়টার দরকার। সাথে পরিপূর্ণ একমত। আমি বলতে চাচ্ছি যে এমন অনেক রাজনৈতিক দলের নামে অনেককে নিবন্ধন দেওয়া আছে যাদের কোনো অস্তিত্বই বাংলাদেশে নাই। তবে সর্বশেষ যে শঙ্কার কথাটি মনিরা শারমিন উল্লেখ করলো, আমি সেই শঙ্কার সাথে শঙ্কা ব্যক্ত করতে চাই যে নির্বাচন কমিশন এমনকি আমি তো এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের কথা বলেছি, যে মানে আসলে কোনো অদৃশ্য সুতোর টান, সেই অদৃশ্য সুতোর টান জনগণ বুঝতে চায়। যে না হলে ওই যে জাতীয় লীগ নামে যে দলটির কথা বলা হলো, এর নামই কখনো শুনি নাই, এর কোনো আমরা সারা আমরা দেশ এই চষে এই বেড়ায়, বিতর্কের কোথাও আমরা খুঁজি এই নাই। বিতর্কের মধ্যে থেকে আসলে যে পয়েন্টটা নিতে চাই, শামসুজ্জামান দুদু, আপনি যেহেতু আছেন, নির্বাচন কমিশনকে রিফর্ম করার মতো আন্দোলনের কথা বলছে একটি রাজনৈতিক দল, এবং তারা বলছে, এনসিপি বলছে যে আগামী নির্বাচন এই নির্বাচন কমিশনের অধীনে খুব একটা সুষ্ঠু হবে না বলে তারা আশঙ্কা করেন। আপনি যথেষ্ট অভিজ্ঞ একজন রাজনীতিবিদ, আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচন কমিশনের উপর বিএনপি কি আস্থা রাখতে পারে? এই নির্বাচন কমিশন শুধু না, যেগুলো প্রতিষ্ঠান আছে, যদি কোনো ত্রুটি থাকে সেগুলো নিয়ে আলোচনা হতে পারে, সংশোধন করার প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নগুলো গভীরভাবে দেখারও অবকাশ আছে। কিন্তু কোনো না কোনো সময় আপনাকে কোনো না কোনো প্রতিষ্ঠানের উপর নির্ভর করে কাজগুলো সারতে হবে। নির্বাচন যদি চান, সেই নির্বাচনের জটিলতার মধ্য দিয়ে কালক্ষেপণ করব নাকি সেটা মীমাংসা করব, আইনের আশ্রয় নিব না ইচ্ছাকে প্রাধান্য দিব, এই জিনিসগুলো আপনাকে আসতে হবে। আমি আইন যেটা আছে সেটা মানি না, আমি আমার ইচ্ছা যেটা করব, দাবি করব, সেটাকে মানতে হবে, লজিকগুলো থাকতে হবে। যদি আমার কাছে মনে হয় এই জন্য গ্রহণযোগ্য বিষয়গুলো নির্বাচন কমিশন বিবেচনায় নিতে পারে, অবশ্যই নিতে পারে। তবে এখন যে অবস্থায় আছে, ত্রুটি অথবা অসঙ্গতি বাদ দিলেও
এখন আমার বিবেচনায় এই নির্বাচন কমিশন দিয়ে একটি ভালো নির্বাচন করা সম্ভব, সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি নির্বাচন কমিশনকে সহযোগিতা করে। কিন্তু রাজনৈতিক দল অথবা সরকারের ভিতরে অসহযোগিতার প্রশ্ন থেকে থাকে, তাহলে এই নির্বাচন কমিশনের অবশ্যই মানে শুধু বেগ পাওয়া না, ভালো কিছু করা খুব কঠিন। 2 নম্বর হচ্ছে, জীবনে আমি এমন নির্বাচন রাজনৈতিক দল জানি, সব রাজনৈতিক দল তো একরকম না। অনেক প্রবীণ দলও আছে যারা কখনোই নির্বাচনে কার্যকর ভূমিকায়, অর্থাৎ একটা সিটও পায় নাই। মানুষের সঙ্গে কন্ট্যাক্ট বলতে যা আছে সভা সমাবেশ, ব্যক্তিগত উদ্যোগ। নির্বাচনে তাদের অবস্থাটা সেই রকম। এখন তার দাবি, তার সদিচ্ছা, আর যারা সরকার পরিচালনা করছে, বিরোধী দলের ভূমিকা পালন করছে এবং যৌক্তিকভাবে যারা নির্বাচনে কার্যকর ভূমিকা রাখে, আমি কোনটাকে প্রাধান্য দিই, কোনটাকে আমি গ্রহণযোগ্য মনে করি, এই বিষয়গুলো যদি মাথার মধ্যে আমি রাখি, তবে সব মীমাংসা হচ্ছে নির্বাচনের ময়দানে। আমি সেই নির্বাচনের ময়দানে গিয়ে যাওয়ার আগে সবকিছু আমি ডেডলক সৃষ্টি করি, তাহলে মীমাংসা খুঁজে পাওয়া খুব কঠিন আমার কাছে। যেমন আপনার এই প্রসঙ্গটা এখন অনেক আলোচনা হচ্ছে, আমার কাছে মনে হয় পিয়ার প্রসঙ্গটিতে রাজনৈতিক কর্মসূচি হতে পারে। যারা এটাকে গ্রহণযোগ্য পৌঁছায় তারা জনগণের সামনে নিয়ে গিয়ে তারা নির্বাচন জয়লাভ করে এবং সরকার গঠন করে পরবর্তীতে পিয়ারের অধীনে তারা নির্বাচনকে অনেক কিছু সংশোধনী আনতে পারে। কিন্তু আমি আগে এটা করব, দুটো পথ আছে, একটি নির্বাচন আর একটি রাস্তা দখল করা। আমি এই মুহূর্তে কোনটা করব এটা আবার বিবেচনায় নিতে হবে। আর প্রচলিত ধারার বিষয়টি সাংবিধানিক ভাবে আছে। আপনি পার্লামেন্ট ফেস করতে চাচ্ছেন না অথবা চাচ্ছেন, তাহলে একটা মীমাংসা আসবে। আর যদি পার্লামেন্টকে আপনি এড়িয়ে গিয়ে মীমাংসা করতে চাই, তাহলে গণঅভ্যুত্থান ছাড়া তার কোনো পথ নেই। এটা আমার কাছে মনে হয় সবগুলোই সাংবিধানিক। এই গণঅভ্যুত্থান আইনের বাইরে কোনো ঘটনা না, যেখানে মানুষ সমর্থন করে সেটাও গ্রহণযোগ্য। সেই জন্য আমার কাছে মনে হয়েছে এখন নির্বাচনকে যদি সামনে নিই, প্রতিটি রাজনৈতিক দলকে, বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উনি উদ্যোগী হয়ে প্রায়শই তিনি আলোচনা করছেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা যদি প্রয়োজন থাকে আলোচনা হবে, কোনো অসুবিধা তো নাই আমার কাছে মনে হয়েছে। কিন্তু অস্থিরতা আপনার নিয়ন্ত্রণ করতে হবে। অস্থিরতা বাড়লে এবং এটা যদি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, অনেক শক্তি, অনেক মহল, চক্রী মহলই বলবো, যারা বসে আছে পরিবর্তনটাকে সফলতার দিকে না গিয়ে ভিন্ন পথে নিয়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। মনিরা শারমিন, একটু আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে যে গত 2-1 দিন নিশ্চয়ই গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে একটি খবর আছে, সেটি হচ্ছে এনসিপি ভার্সেস জামাতে ইসলামী। অর্থাৎ এনসিপির আপনাদের নেতারা বলেছেন যে জুলাই সনদের মধ্যে যে সই করেছে জামায়াতে ইসলামী সেটা এক ধরনের প্রতারণা, রাজনৈতিক প্রতারণা, আবার পিয়ার নিয়ে প্রতারণার কথা তারা উল্লেখ করেছেন। আর একই সাথে জামায়াতে ইসলামী আবার তাদের পক্ষ থেকে আপনাদের উপর এক ধরনের বিরূপ মন্তব্য আসলে করেছেন, আমরা কম বেশি সেটা দেখেছি। দ্বন্দ্বটা আসলে হঠাৎ করে কি নিয়ে শুরু হলো? দেখেন, দ্বন্দ্বটা আসলে হঠাৎ করে ব্যাপারটা না। এই যে আমি যদি বলি যে জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে দেখা গেছে যে তাদের এক ধরনের অবস্থান আমরা দেখলাম। এটি আসলে রাজনৈতিক দল হিসেবে বিশ্লেষণ করার বিষয়, হঠাৎ করে কোনো ধরনের বিষয় না। আসলে রাজনৈতিক দল হিসেবে তারা আসলে বিভিন্ন সময় দ্বিচারিতা করেছে। তার মধ্যে একটি যদি আপনারা দেখেন যে আলোচনার টেবিলে যখন সমাধানের চেষ্টা আমরা করছি, তখন তারা মাঠের একটা আন্দোলনে চলে গেল এবং তাদের একটা দলীয় এজেন্ডা যুক্ত করলো আর কি। যে মাঠের প্রথমে কিন্তু এজেন্ডা যুক্ত ছিল না, নিরপেক্ষ পিয়ার। তো সেই জায়গা থেকে তাদের এক ধরনের দ্বিচারিতা আমরা দেখেছি। এবং এরপরে যেটা হলো যে জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বারবার করে ওনারা এর আগে থেকে টেলিভিশন মিডিয়াতে বিভিন্ন জায়গায় তারা স্টেটমেন্ট দিচ্ছিলেন যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনোভাবেই
এই সনদ অনুষ্ঠানে স্বাক্ষর করতে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন না বা স্বাক্ষর করবেন না। কিন্তু এরপরে যেটা দেখলাম যে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তারা সনদ অনুষ্ঠানে সনদ স্বাক্ষরে গিয়ে স্বাক্ষর করে আসলেন, এবং পরবর্তীতে যেটা দেখলাম যে স্বাক্ষর করে আসার পরেও ওনাদের এক ধরনের এরকম বার্তা ওনারা দিচ্ছেন যে যদি আইন না হয় তাহলে আমরা স্বাক্ষর প্রত্যাহার করবো। আমি জানি না যে স্বাক্ষর আসলে কিভাবে প্রত্যাহার করে। ধরেন ব্যাপারটা এরকম যে আমি কাবিননামায় সিগনেচার করে ফেললাম, বিয়ে করে ফেললাম, এরপরে আমি আবার বলছি যে না, ছেলে পছন্দ না হলে তাহলে তো সংসার করবো না। ব্যাপারটা যদি এরকম হয়, বা বিয়ে ভেঙে দিব বা প্রত্যাহার করবো, হোয়াট এভার, মানে এই ধরনের দ্বিচারিতা এবং মানে এক ধরনের বালখিল্য আচরণ আমরা দেখেছি তাদের মধ্যে। সেই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে আমরা এক ধরনের সমালোচনা করা হয়েছে। এবং নাহিদ ইসলাম ওনার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে কিছু বিশ্লেষণধর্মী কথা বলেছেন ওনাদের ব্যাপারে, আসলে এজ এ রাজনৈতিক দল তাদের আসলে কিভাবে মূল্যায়ন করেন উনি। তো সেই জায়গা থেকে এই ধরনের যখন দেখবেন, খুবই মজার একটা বিষয় সেটা হচ্ছে জামাতে ইসলাম ওনাদের সমালোচনা করা যায় না। হ্যাঁ, এটি যদি আপনি ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আসলে জামাত ইসলাম বিরোধী কোনো মন্তব্য করেন অথবা কোনো পোস্ট দেন, সেখানে তো এক ধরনের আমাদের যদি বলি সোশ্যাল মিডিয়া মবের শিকার হতে হয়। আমি জানি না বট বাহিনী কিভাবে করে আসলে, যারা আসলে এই কাজটি করেছেন, আমি নিজেও ব্যক্তিগতভাবে এটির সাফারার। তো এই ধরনের একটা মানে মবের শিকার হতে হয় যে কেন আসলে জামাত ইসলাম বিরোধী কোনো কথা বলা যাবে না বা তাদের রাজনৈতিক বিষয়ে কোনো সমালোচনা করা যাবে না। তো এই ধরনের কার্যক্রম কিন্তু আমরা এর আগেও 17 বছর দেখে এসেছি যে আমরা ফেসবুক কোনো লেখালেখি করতে পারতাম না। তো সেই সংস্কৃতি আর ফিরে না আসুক, এটা আমরা চাই। এবং দেখেন, এই জায়গাতে আমি একটু বলতে চাই যে মানে রাজনীতির শিষ্টাচার বলে আমরা সবসময় বলে থাকি, এটা খুবই খুবই আলোচিত কথা যে জেন্টলম্যানস এগ্রিমেন্ট। রাজনীতিটাকে আমরা যদিও সেখানে রাখতে পারিনি বা রাখতে চাই না, আমি জানি না, আমাদের সদিচ্ছারই হয়তো অভাব। সেখানে নাহিদ ইসলামের পোস্টকে কেন্দ্র করে বা এই সমালোচনা নিতে না পারার যে এক ধরনের মানসিকতা, সেটাও কিন্তু আমরা দেখলাম জামাত ইসলামের পক্ষ থেকে একজন এবং গুরুত্বপূর্ণ আপনারা নেতা একই সাথে তিনি মন্তব্য কিন্তু যে করেছেন ভাষায় যে আসলে কথা বললেন জামাত ইসলামের সেটাও যে কিন্তু অবস্থান অগ্রহণযোগ্য। সেটি অনেকটা গুপ্তভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার অবস্থান, সেটা আপনারা মনে করছেন? না, সেটা তো এক ধরনের স্টেটমেন্টই যে জামাত ইসলাম আসলে আমরা যদি বলি যে 5 আগস্ট পরবর্তী রাজনীতিটা আমরা আসলে ধরতে পেরেছি কিনা, এবং জামাত ইসলামের রাজনীতি যদি দেখেন, তারা এক ধরনের প্রক্সি রাজনীতি করেছে। দেখবেন যে আপনি এই এই 5 আগস্ট পরবর্তী সময় আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, আওয়ামী লীগের মিছিল ঠেকানোর কথা সরকারের কাছে আমরা বলেছি যে এই কাজগুলো আপনারা করেন, আপনারা আইন শৃঙ্খলা বাহিনী স্ট্রং করেন, এই মিছিলগুলো ঠেকান, কিন্তু এই ধরনের বিষয়ে কিন্তু তাদের উচ্চকিত কোনো মন্তব্য আমরা পাইনি। আবার গুরুত্বপূর্ণভাবে দেখেন, এই 17 বছরে গুম খুনের শিকার, হামলা মামলার শিকার কিন্তু তারা হয়েছে শুধুমাত্র তাদের, আমি যদি বলি যে দাড়ি রাখার কারণে, পাঞ্জাবি পরার কারণে তারা যেই পরিমাণ নিগৃহীত হয়েছেন, এবং ডিজিএফআই থেকে শুরু করে যেই ধরনের আয়না করে তাদের উপরে যেই ধরনের হামলা, মানে যেই ধরনের আসলে তাদের উপরে নির্যাতন হয়েছে, এটি তো আসলে তাদের থেকে বেশি বড় ভিকটিম আমি মনে করি না যে আসলে মানে আর কেউ আছে। তো সেই জায়গা থেকে যখন আমরা ডিজিএফআই সংস্কারের কথা বলছি, আমরা সেনাবাহিনীর কে কলঙ্ক মুক্ত করার কথা বলছি, তখন কিন্তু তারা সেখানে উচ্চকিত কোনো মন্তব্য করছেন না। তো এই ধরনের বিষয়গুলো দেখেন, এইটা তারা এক ধরনের, আমি প্রক্সি রাজনীতির কথা কেন বললাম বলেন তো, যে এই কথাগুলো কিন্তু তারা এনসিপির উপর দিয়ে, মানে এই রাজনীতি তারা এনসিপির উপর দিয়ে করেছে, এবি পার্টির উপর দিয়ে করেছে। যেমন ব্যারিস্টার ফুয়াদ তো বলছেই ডিজিএফআই সংস্কারের কথা, আমাদের হাসনাত আব্দুল্লাহ তো বলছেই ডিজিএফআই সংস্কারের কথা, সুতরাং তাদের কিন্তু বলতে হয়নি। তারা এক ধরনের সেফ সাইডে থেকেছে সব সময়, যাতে কারোর সাথে শত্রুতা নাই, সবার সাথে বন্ধুত্ব, এবং দেশপ্রেমিক হিসেবে তারা তাদের যদি বলি যে আমির সাহেব বলেছেন যে শুধুমাত্র 2 ধরনের মানুষই আসলে বাংলাদেশের দেশপ্রেমিক, সেটা হচ্ছে এক সেনাবাহিনী এবং জামাতে ইসলাম। তো এবং দেখা গেছে যে আওয়ামী লীগকেও তারা মানে 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি ক্ষমা করে দেওয়ার মতো কথাবার্তা বলছেন। তো সুতরাং এই জায়গাগুলো তো আসলে আমরা ভাবাই। আমরা তো এই সময় যে ঐক্যের কথা বলছিলাম, সেটা তো আসলে এই ধরনের মন্তব্য, এই ধরনের দ্বিচারিতা তো সেই ঐক্যটা নষ্ট করছে, এটাও তো একটা ব্যাপার।